আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ম্যাট্রিক্স পয়েন্ট। আজকে আমরা যেই সেশনটি নিয়ে আপনাদের সাথে উপস্থিত আছি সেটি হচ্ছে 5 ইয়ার্স কোয়েশ্চেন সলভ অফ এফসিপিএস পার্ট 1। এবং আমরা যে ডেভিডসনের যে ইনফেকশাস ডিজিজ যে চ্যাপ্টারটি আছে এটি থেকে হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেটা বোথ এসবিএ এবং এমসিকিউ, সেখান থেকে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যেগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে কিংবা কী টাইপের প্রশ্ন আসে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি আপনাদের সাথে। এবং আজকের এই সেশনটি যদি আপনারা খুব মনোযোগ দিয়ে করেন তাহলে কিন্তু একটা কোয়েশ্চেনে আপনারা কোন কোন ক্লুগুলো খুঁজবেন বা হচ্ছে ক্লুগুলো থেকে আপনারা কিভাবে আপনাদের ডায়াগনোসিস বা হচ্ছে ইনভেস্টিগেশন পর্যন্ত পৌঁছাবেন সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আমরা জানি যে আমাদের পূর্ববর্তী সময়ে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার সময় যে ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টারটি থাকতো হচ্ছে পেপার 3 এর, মানে হচ্ছে তৃতীয় দিনের অংশ। হ্যাঁ, এবং এই চ্যাপ্টারটি থেকে মূলত সে সময় 7 বা 8টা প্রশ্ন আসতো, যার ভিতরে হাফ থাকতো এমসিকিউ এবং হাফ থাকতো এসবিএ। ওকে, এবং আজকে এই যে আমরা এই এখনকার যে নতুন সিস্টেম অনুযায়ী কিন্তু যেহেতু তিনোটা পেপার মিলে একদিনেই পরীক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে আর তো হচ্ছে পেপার 1, 2, 3 এর কোনো ব্যাপার থাকে না। কিন্তু তবুও বলা যায় যে এই চ্যাপ্টারটি থেকে ধরে রাখতে পারেন মোটামুটি 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। এবং এই চ্যাপ্টারটি যখন আমরা ভিতরে আস্তে আস্তে হচ্ছে আলোচনা করব তখন দেখবেন যে কিছু স্পেসিফিক প্যাটার্নে কিন্তু এই চ্যাপ্টারটি থেকে কোয়েশ্চেনগুলো এসে থাকে। ঠিক আছে, তো আপনাদেরকে ওভাবেই জিনিসগুলো বুঝতে হবে এবং বুঝে আপনাদেরকে পরীক্ষাতে কিন্তু সেটি ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মেইন সেশনে যদি চলে যাই, প্রথমেই আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেটি হচ্ছে একটা এসবিএ। ঠিক আছে, সিঙ্গেল বেসড একটা প্রশ্ন। আপনারা খুব ভালো মতো আগে হচ্ছে ক্লুগুলো দেখেন। একজন পার্সন যে হচ্ছে ফিভার, নেক রিজিডিটি, আনকনশাসনেস, এই তিনটা জিনিস নিয়ে প্রেজেন্ট করছে। মানে আমি তার হচ্ছে ক্লিনিক্যাল ক্লু পেলাম কি কি, তার হচ্ছে ফিভার আছে, নেক রিজিডিটি আছে, আনকনশাসনেস আছে। এখন একটা মানুষের যদি হচ্ছে আমরা বলি ফিভার থাকে, নেক রিজিডিটি থাকে, কার্নিক সাইন, ব্রুজগিনস্কি সাইন এগুলো পজিটিভ থাকে, বা হেডেক থাকে, ফটোফোবিয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারি কি তার হচ্ছে মেনিনজাইটিস আছে কিনা। এবং এই সমস্ত মেনিনজাইটিসের ফিচারের পাশাপাশি যখন হচ্ছে কারো আরও এক্সট্রা থাকে হচ্ছে আনকনশাসনেস, তখন আমরা ভাবি যে সেটি এনকেফালাইটিস কিনা। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি দেখতে পারি যে ফিভার আছে, নেক রিজিডিটি আছে, সাথে কিন্তু আনকনশাসনেস আছে, তাহলে আমাদের প্রথমে যেটা মাথায় ক্লিক করতে হবে এটা হচ্ছে এনকেফালাইটিস। এবার আমরা যদি ধীরে ধীরে সামনের দিকে আগাই, যে সিএসএফ এ 0 to 50 সেল আছে, সাথে হচ্ছে গ্লুকোজ স্লাইটলি লো আছে এবং প্রোটিন রেজড আছে। ঠিক আছে, আমাদের ক্যারেক্টার ডায়াগনোসিসের দিকে সেটি ঠেলে দিল। এবার আমরা যেটি দেখব যে সিটি স্ক্যানে শো টেম্পোরাল লোব ইনভলভমেন্ট। তাহলে একজন পেশেন্টের এনকেফালাইটিসের ফিচার আছে এবং সাথে আমরা কি পাচ্ছি, সিটি স্ক্যানে টেম্পোরাল লোব ইনভলভমেন্ট। আমরা এই যে পিক্টোগ্রামটা যদি দেখি ডেভিডসনের যে আমাদের ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টারটির থার্ড কি ফোর্থ পেজে একটা এমআরআইয়ের কথা লেখা আছে, যে এমআরআই এনহ্যান্সমেন্ট অফ টেম্পোরাল লোব ইজ হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। আমরা এখানে কি পাচ্ছি, সিটি স্ক্যানে যদি টেম্পোরাল লোব ইনভলভমেন্ট বা হচ্ছে টেম্পোরাল লোব এনহ্যান্সমেন্ট থাকে তাহলে আমরা বুঝতে পারবো কি এটি হচ্ছে হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। এখন আমরা জানি কি প্রাইমারি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 এটি কিন্তু আসলে কি করতে পারে, মেনিনজাইটিস বা ট্রান্সভার্স মাইলিটিস যেমন করতে পারে, তেমনি হার্পিস সিমপ্লেক্স ইজ দ্য লিডিং কজ অফ স্পোরাডিক ভাইরাল এনকেফালাইটিস। ঠিক আছে, এটি ভাইরাল এনকেফালাইটিস করতে পারে। ওকে, তাহলে আমরা এই যে আমাদের যে টোটাল ক্লুটা যদি দেখি, যে প্রথমে আমরা চলে আসি যে ফিভার, নেক রিজিডিটি, আনকনশাসনেস এটি কি ইন্ডিকেট করছে, অবশ্যই আমরা বললাম হচ্ছে এনকেফালাইটিস। সাথে হচ্ছে সিএসএফ শোজ 0 to 50 সেল, সাথে গ্লুকোজ স্লাইটলি রেস্ট এবং হচ্ছে লো এবং প্রোটিন রেস্ট আছে। এটা আবার কি ইন্ডিকেট করে, যে হচ্ছে এটি ভাইরাল কোনো কজ হতে পারে সেটি ইন্ডিকেট করছে। এবং সাথে আমরা যেটা পাচ্ছি সিটি স্ক্যানে টেম্পোরাল লোব ইনভলভমেন্টের একটা ফিচার পাচ্ছি। হ্যাঁ, এবং টেম্পোরাল লোব ইনভলভমেন্ট কখন হয়ে থাকে, যদি হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। তাহলে এনকেফালাইটিসের পাশাপাশি যে আদার যে ক্লুগুলো আসছে সেটি কিন্তু আসলে আমাদের স্পেসিফিক ডায়াগনোসিস হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিসকেই ইন্ডিকেট করছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তাহলে এই যে প্রশ্নটা জাস্ট ডেমো হিসেবে একটা প্রশ্ন যে বললাম, এখানে কিন্তু এই যে প্রতিটা ক্লু আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এবং লাস্টলি যদি হচ্ছে আমাদের কিচ্ছু মনে নেই, আমরা পরীক্ষায় ব্ল্যাঙ্ক আউট হয়ে গেলাম, যে একটা পেশেন্টের ধরেন ফিভার বা নেক রিজিডিটি, আনকনশাসনেস কিসে হয় আমাদের মাথায় আসছে না, মেনিনজাইটিস না এনকেফালাইটিস, আমাদের বেসিকটাও মাথায় নেই। শুধু আমাদের যদি একটা জিনিস আমরা পাই যে সিটি স্ক্যান শোজ টেম্পোরাল লোব ইনভলভমেন্ট,
জাস্ট এটা সবসময় মাথায় রাখবেন যে টেম্পোরাল লোব ইনভলভমেন্টের কথা যদি বলে একজন আনকেফালাইটিসের পেশেন্টের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হবে হার্পিস সিমপ্লেক্স। ঠিক আছে, তাহলে এই যে লাইনটা খুব ভালো মতো আপনারা বইয়ে দাগিয়ে রাখবেন যে এমআরআই এনহ্যান্সমেন্ট যদি হচ্ছে আমরা পাই, বা এমআরআই বা সিটি এনহ্যান্সমেন্টও যদি পাই আমরা টেম্পোরাল লোবে, সেটা কিন্তু হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিসে ইন্ডিকেট করে থাকে। এবং আমরা এটা 291 নম্বর পেজে এই জিনিসটাই দেওয়া আছে যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস কিন্তু লিডিং কজ অফ স্পোরাডিক ভাইরাল এনকেফালাইটিস। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট আমরা যদি চলে আসি যে এ 20-year-old মেডিকেল স্টুডেন্ট সাফারিং ফ্রম 6 days অফ হাই গ্রেড ফিভার, এবং সাথে তার ডায়রিয়া আছে ফর লাস্ট 2 days, এবং সাথে হচ্ছে পসিবল কজ কী হতে পারে। এখন এটা কিন্তু খুবই ছোট্ট একটা প্রশ্ন বা ছোট্ট একটা যে ক্লু দেওয়া আছে, এবং এই ধরনের প্রশ্নও কিন্তু চলে আসে। হ্যাঁ, এবং এখানে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন ধরেন যে প্রথমত ফিভারটা কীরকম, একটা হাই গ্রেড ফিভারের কথা বলছে, 6 দিন ধরে কিন্তু বলেছে। হ্যাঁ, এবং সাথে গত 2 দিন ধরে তার কি ডেভেলপ করেছে, ডায়রিয়া ডেভেলপ করেছে। এখন এটা কি হতে পারে, যদি হচ্ছে এছাড়া একই সাথে তার হচ্ছে অ্যাবডোমিনের কি কন্ডিশন, বা হচ্ছে তার কোনো জন্ডিস আছে কিনা, এগুলো কিন্তু, বা হচ্ছে কনসাসনেস লেভেল, এগুলো কিন্তু কিছু বলা হয়নি। ওকে, এখন প্রথমত আমাদের যে জিনিসটা এখান থেকে মাথা থেকে বাদ দিতে হবে, ট্রাভেল টু, মানে হচ্ছে পসিবল কজ ট্রাভেল টু হিল ট্র্যাক্ট এরিয়া ওভার 2 weeks ago, এখান থেকে কিন্তু আসলে এতদিন পর হাই গ্রেড ফিভার বা ডায়রিয়া এভাবে কিন্তু হয় না। সো এটা বাদ। ইটিং 5-star হোটেল ফুড মোস্ট রিসেন্টলি, আচ্ছা 5-star হোটেলে আমরা মোটামুটি কী ধরনের ফুড, মানে হচ্ছে রিহিটেড ফ্রাইড রাইস বা হচ্ছে চিকেন, ও ধরনের জিনিসপত্র খেয়ে থাকি, এবং এগুলো থেকে হচ্ছে সাধারণত খুবই শর্ট ডিউরেশনে কিন্তু ডায়রিয়া ডেভেলপ করতে পারে। যদি ইনভেসিভ কোনো কজ থাকে তাহলে কিন্তু শর্ট ডিউরেশনে ডায়রিয়া বা হচ্ছে সব ফিভার ডেভেলপ করতে পারে। হ্যাঁ, কিন্তু এই ধরনের যে আমাদের একটা লং ডায়রিয়াটা ধরেন হচ্ছে 2 দিন ধরে, হ্যাঁ, কিন্তু জ্বর এসেছে কয়দিন, 6 দিনের মতো হয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে এটাও কিন্তু আমাদের বাদ দিতে হচ্ছে। আচ্ছা, সুইমিং ইন দ্য সুইমিং পুল রেগুলারলি, এটা কিন্তু আমাদের মাথায় আসার এখানে কোনো কারণ নেই। এছাড়া হিস্ট্রি অফ রিপিটেড অ্যাটাক, এটাও আমাদের দরকার নেই। আমাদের যেটা দেখতে হবে, টেক স্ট্রিট ফুড ফ্রিকুয়েন্টলি। এখন কেউ যদি স্ট্রিট ফুড নিয়ে থাকে, ধরেন একটা পেশেন্টের 6 দিন ধরে জ্বর আছে, গত 2 দিন ধরে তার ডায়রিয়া আছে, এটা যেরকম কোনো অ্যান্টেরিক কজ হতে পারে। হ্যাঁ, কারণ অ্যান্টেরিক কজ যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু হতে পারে কি, যে আমরা অ্যান্টেরিক ফিভারের যে বক্সটি আছে সেখানে দেখলেই দেখব যে ফার্স্ট উইকে কী হয়ে থাকে, সাধারণত কনস্টিপেশন হয়ে থাকে, কিন্তু সেকেন্ড উইক বা হচ্ছে ফার্স্ট উইকের লাস্টের দিকে বা হচ্ছে সেকেন্ড উইকের দিকে কিন্তু ডায়রিয়া ডেভেলপ করে। হ্যাঁ, বড়দের ক্ষেত্রে, আর বাচ্চাদের ক্ষেত্রে তো প্রথমেই ডায়রিয়া ডেভেলপ করে। হ্যাঁ, এছাড়া যদি হচ্ছে কোনো আমরা ভাইরাল কজ চিন্তা করি, বা যে কোনো মানে হচ্ছে হেপাটাইটিস বা এগুলো চিন্তা করলেও কিন্তু বলতে পারি যে এই সময় কিন্তু ডায়রিয়া ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের এই জিনিসটা যে পসিবল কজ হতে পারে হচ্ছে টেক স্ট্রিট ফুড ফ্রিকুয়েন্টলি। এই সমস্ত প্রশ্নের এই প্রশ্নটা দেখানোর উদ্দেশ্য কি, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই টাইপের প্রশ্ন যেমন আসে, এবং এই ধরনের প্রশ্নের উত্তরগুলো একটু কনফিউজিং টাইপের থাকে। হ্যাঁ, আমাদের মনে হতে পারে যে এই সবগুলোই তো আসলে ডায়রিয়া করতে পারে, যেমন সুইমিং ইন দ্য সুইমিং পুল, এখান থেকে কী হতে পারে, যে জ্বর থাকতে পারে, ল্যাপ্টোস্পাইরোসিস হতে পারে, তাই না? তা বা হচ্ছে যদি হচ্ছে ট্রাভেলিংয়ের হিস্ট্রি থাকে হিল ট্র্যাক্ট এরিয়াতে, ম্যালেরিয়ার ইনফেকশন, সেখান থেকেও কিন্তু জ্বর নিয়ে আসতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা যদি ওভারঅল জিনিসটা বিবেচনা করি, যে তার এইজ, তার হচ্ছে যে স্টুডেন্ট লাইফে কিন্তু হচ্ছে ফ্রিকুয়েন্টলি আমরা কি যে স্ট্রিট ফুড বেশি খেয়ে থাকি। হ্যাঁ, এখন এইভাবে যদি স্ট্রিট ফুড খাওয়ার পরে কারো এরকম জ্বর বা হাই গ্রেড ফিভার সাথে ডায়রিয়া ডেভেলপ করেছে, তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে একটা কজ হতে পারে টেক স্ট্রিট ফুড ফ্রিকুয়েন্টলি। এরকম টাইপের প্রশ্ন 1-2বারই আসে, এবং এইসব প্রশ্ন আসলে বারবার আসার চান্সও খুব একটা থাকে না। হ্যাঁ, জাস্ট অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের ল্যাপ্টোস্পাইরোসিস, এবং দেখা যায় কি যে ল্যাপ্টোস্পাইরোসিস থেকে আমাদের প্রতি সেশনেই কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, এবং এখানে যে 5টা অপশান আছে, প্রতিটা অপশান নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব, এবং একটি একটি অপশান পরেই কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। রিগার্ডিং ল্যাপ্টোস্পাইরোসিস আমাদের যেটা বুঝতে হবে, এটা জানুয়ারি 2022 সেশনে এসেছিল, যে রিগার্ডিং ল্যাপ্টোস্পাইরোসিস আমাদের কোন কোন ক্লু, মানে কোন ক্লুটা আমাদের স্পেসিফিক্যালি ট্রু, যেহেতু এটা এসবিএ আমাদেরকে এখানে একটা ক্লু খুঁজে বের করতে হবে। আচ্ছা, প্রথম অপশানে যদি আমরা চলে আসি, ক্যানট বি ট্রান্সমিটেড থ্রু ইনটেক্ট স্কিন ইন ফ্রেশ ওয়াটার, এটা কি ঠিক? ল্যাপ্টোস্পাইরোসিস ক্যান পেনিট্রেট দ্য ইনটেক্ট স্কিন অর মিউকাস মেমব্রেন, ঠিক আছে, বাট হিউম্যান ইনফেকশন ইজ ফ্যাসিলিটেড বাই কাটস অ্যান্ড অ্যাব্রেশন। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেই জায়গাটায় কনফিউশন লেগে যায়, আমরা কোনটা মনে রাখি, যে হিউম্যান ইনফেকশন ইজ ফ্যাসিলিটেড বাই কাটস অ্যান্ড অ্যাব্রেশনস। হ্যাঁ, কিন্তু আমরা যে বেসিক জিনিসটা ভুলে যাই, ইট ক্যান অলসো পেনিট্রেট ইনটেক্ট স্কিন অর মিউকাস মেমব্রেন। তাহলে আমাদের এই যে প্রথম ক্লুটা, যে ক্যানট বি ট্রান্সমিটেড থ্রু ইনটেক্ট স্কিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার, এটা অবশ্যই কী হবে, আমাদের আনসার হবে না, গেল। নাম্বার 2, অ্যাপিয়ার ইন দ্য ইউরিন, মানে ল্যাপ্টোস্পাইরা অ্যাপিয়ার ইন দ্য ইউরিন ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ইলনেস। এটাতে যদি আমরা চলে আসি, যে এই সেকেন্ড পয়েন্টে যদি আপনারা দেখেন, যে ল্যাপ্টোস্পাইরা অ্যাপিয়ার ইন দ্য ইউরিন
ডিউরিং দ্য সেকেন্ড উইক অফ ইলনেস। আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে যে ফার্স্ট উইক অফ ইলনেস। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কি এটা অবশ্যই ফলস, হ্যাঁ, এটাও হবে না আমাদের অ্যান্সার। তাহলে আমরা যখন হচ্ছে এই যে জিনিসটা দেখব যে ইউরিনে কখন আসে, যে সেকেন্ড উইক অফ ইলনেসে আসে, হ্যাঁ, এবং হচ্ছে পেশেন্ট যদি যে আনট্রিটেড অবস্থায় থাকে, হ্যাঁ, এটা হচ্ছে যে পাওয়া যেতে পারে সেভারাল মান্থস পরেও কিন্তু এটা ইউরিনে পাওয়া যেতে পারে। তাহলে আমাদের এই সেকেন্ড অপশনটাও কিন্তু অ্যান্সার না গেল। ডিটেকশন অফ ডিএনএ বাই পিসিআর ইজ পসিবল ইন আর্লি ডিজিজ। এটাও যদি আমরা দেখি যে এই লাস্টের যে পয়েন্টটা আছে, ডিটেকশন অফ লেপ্টোস্পাইরাল ডিএনএ বাই পিসিআর ইজ পসিবল ব্লাড ইন আর্লি সিমটোমেটিক ডিজিজ। তাহলে লেপ্টোস্পাইরা যদি হচ্ছে অ্যাসিমটোমেটিক না, সিমটোমেটিক লেপ্টোস্পাইরাতে যদি হচ্ছে আমরা ডিএনএ কালচার বা পিসিআর করে থাকি, তাহলে কিন্তু আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি বা আর্লি ডিজিজে কিন্তু আমরা এটা পেতে পারি। তাহলে আমরা কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি, হ্যাঁ, একটা অ্যান্সার পেয়ে গিয়েছি। তাহলে আমাদের একটু দেখতে হবে যে বাকি যে দুটো অপশন আছে সে দুটো কি আমাদের অ্যান্সার না কিনা, বা এগুলো কেন ফলস হচ্ছে। হ্যাঁ, যে মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট বা ম্যাট ইজ লো স্পেসিফিক। আমরা জানি কি যে এই যে মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটা হচ্ছে মূলত কি ডায়াগনস্টিক বলা হয়ে থাকে, ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস, এবং এটা কখন পজিটিভ হয়ে থাকে? বাই দ্য এন্ড অফ ফার্স্ট উইক। এটা থেকেও কিন্তু একবার প্রশ্ন এসেছিল যে মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্টের ক্ষেত্রে কোনটি সঠিক বা কোন স্পেসিফিক অ্যান্সারটা আমরা পাবো। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলেছি যে মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট ইজ লো স্পেসিফিক, এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই আমাদের অ্যান্সার হবে না, কারণ হচ্ছে এটা ইনভেস্টিগেশন অফ চয়েস এবং হাইলি স্পেসিফিক একটা টেস্ট। আর ব্লাড কালচারস মোস্ট লাইকলি টু বি পজিটিভ ইফ টেকেন বিফোর দ্য 7th ডে। এটা যদি আমরা দেখি যে ব্লাড কালচার যদি পজিটিভ হতে পারে যদি হচ্ছে এটা বিফোর ডে 10 অফ ইলনেসে যদি নেওয়া হয়ে থাকে। তাহলে আমরা জাস্ট আরেকবার যদি রিক্যাপ করে দিই, এখান থেকে এই 5টা ক্লু থেকে কিন্তু আপনারা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য পেয়ে গেলেন লেপ্টোস্পাইরোসিসের ব্যাপারে। তাহলে কি ক্যানট বি ট্রান্সমিটেড থ্রু ইনটেক্ট স্কিন ইন ফ্রেশ ওয়াটার। তাহলে হিউম্যানে মূলত ট্রান্সমিটেড হয় কিসের মাধ্যমে? কোনো কাট বা অ্যাব্রেশনের মাধ্যমে ট্রান্সমিটেড হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটি কিন্তু ইনটেক্ট স্কিন বা মিউকাস মেমব্রেন দিয়েও ট্রান্সমিটেড হতে পারে। অ্যাপিয়ার ইন দ্য ইউরিন ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ইলনেস, না, কখন? এটা হচ্ছে সেকেন্ড উইক অফ ইলনেসে ইউরিনে অ্যাপিয়ার করে থাকে, এবং যদি মানে প্রপারলি ট্রিট না করা হয়ে থাকে তাহলে কিন্তু অনেক মাস পরেও এটা ইউরিনে পাওয়া যেতে পারে। 2 নাম্বার গেল। 3 নম্বর, ডিটেকশন অফ ডিএনএ বাই পিসিআর ইজ পসিবল ইন আর্লি ডিজিজ। হ্যাঁ, আর্লি সিমটোমেটিক ডিজিজের ক্ষেত্রে আমরা ডিএনএর মাধ্যমে মানে পিসিআর মাধ্যমে এটা আমরা বের করতে পারি। নাম্বার 4, মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট ইজ লো স্পেসিফিক না, এটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস, এবং অ্যাট দ্য এন্ড অফ 7th ডে হচ্ছে এটা পজিটিভ হয়ে থাকে, এবং এটা হাইলি স্পেসিফিক একটা টেস্ট। আর ব্লাড কালচার মোস্ট লাইকলি টু বি পজিটিভ ইফ টেকেন বিফোর দ্য 7th ডে, না, এটা হচ্ছে বিফোর 10th ডে। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। শেষ। এবার আসেন আমরা ম্যালেরিয়া সম্পর্কে করব। এই ম্যালেরিয়ার এই ধরনের তথ্য থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে, এবং যে সাধারণত আমাদের এই যে একটা এই টাইপের প্রশ্নটাই যে থিক ফিল্ম থিন ফিল্মের ব্যাপারে, এই প্রশ্নটাই দেখা যায় প্রতি 1-2 সেশন পরপর, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পরপর সেশনেও আসতে দেখা গিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি যে ইন ম্যালেরিয়া থিক ফিল্ম ইউজড, হ্যাঁ, আমরা জাস্ট এখানে ইনভেস্টিগেশনের অংশটা যদি একবার দেখে আসি, আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে কী করে থাকি? জিএম সাস্টেইন করে থাকি, জিএম সাস্টেইন থিক ফিল্ম এবং থিন ফিল্ম করে থাকি। এখন থিক ফিল্মে মোটামুটি ঘটনাটা কি হয়, যে কোনো ধরনের যে ইরাথ্রোসাইটগুলো আছে এগুলা লাইসিস হয়ে যায়, লাইজড হয়ে যায়, এবং এখানে যে অল দ্য ব্লাড স্টেজ অফ প্যারাসাইট কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এই যে যদি মোর ব্লাড যদি ইউজ করা হয় থিক ফিল্মে, সেক্ষেত্রে যে লো লেভেল অফ প্যারাসাইটেমিয়াটা আমরা বুঝতে পারি। আর থিন ফিল্মটা কেন দরকার? টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। তাহলে দেখেন আমাদের লো লেভেল প্যারাসাইটেমিয়া দেখার জন্য কোনটা দরকার? আমাদের লো লেভেল অফ প্যারাসাইটেমিয়া দেখার জন্য দরকার হচ্ছে যে এটা থিক ফিল্মটা। কিন্তু আমরা যদি যে থিন ফিল্মের মাধ্যমে কি কি পেতে পারি? অবশ্যই প্রথমত ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি, স্পেসিসটা বুঝতে পারি, এবং ইন ফেলসিপারাম ইনফেকশন দ্য কোয়ান্টিফাই দ্য প্যারাসাইট লোড, মানে কী পরিমাণ ইনফেকশনটা আছে, প্যারাসাইটের পরিমাণটা কম, বাই কাউন্টিং দ্য পার্সেন্টেজ অফ ইনফেক্টেড ইরাথ্রোসাইট। ইম্পর্টেন্ট 3টা জিনিস পেতে পারি, ডায়াগনোসিস কনফার্ম করছি, স্পেসিসটা বুঝতে পারছি, এবং সাথে যে ফেলসিপারাম ইনফেকশনের কারণে যে ইনফেকশনের যে লোডটা, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এর মাধ্যমেই বুঝতে পারি। হ্যাঁ, এবার তাহলে আমরা যদি চলে আসি যে ইন ম্যালেরিয়া থিক ফিল্ম ইউজ ফর কনফার্মেশন অফ ম্যালেরিয়া, না, কনফার্ম দ্য ডায়াগনোসিসের জন্য আমরা থিন ফিল্ম করে থাকি। ডিটেকশন অফ কমপ্লিকেশনের জন্য এটা আমরা দরকার লাগে না। ডায়াগনোসিস অফ লো লেভেল অফ প্যারাসাইটেমিয়া, এটাই হচ্ছে আমাদের স্পেসিফিক আনসার, ঠিক আছে। হাই লেভেল অফ প্যারাসাইটেমিয়া না, এটা ভুল, আমরা কি পেয়ে থাকি? লো লেভেল অফ প্যারাসাইটেমিয়াটা বুঝতে পারি। Useful for determining whether a patient has a recrudescence of same malaria parasite or a reinfection with a new patient, এটাও আমাদের অ্যান্সার না। আমরা মূলত হচ্ছে লো লেভেল অফ প্যারাসাইটেমিয়াটাই পেয়ে থাকি হচ্ছে যে থিক ফিল্মের মাধ্যমে বা জিএম সাস্টেইন থিক ফিল্মের মাধ্যমে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি।
এটা গেল খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর একটা ইনফিনিটি স্টার টপিক, যে টপিক থেকে এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রতি সেশনে বা হচ্ছে এক সেশন পরপরই কিন্তু প্রশ্ন এসে থাকে, এবং আমাদের পরপর দুটো প্রশ্ন হচ্ছে এই একই ধরনের এই প্রশ্ন আমরা রেখেছি। হ্যাঁ, দুটা ভিন্ন ভিন্ন সেশনে এসেছিল যে এ ম্যান রিপ্রেজেন্টেড উইথ সিভিয়ার ভমিটিং এবং সাথে 3 আওয়ার্স আফটার হ্যাভিং ফ্রাইড রাইস ইন দ্য রেস্টুরেন্ট। তাহলে আমরা দুটো ক্লু পেলাম। কি ডেভেলপ করেছে? সিভিয়ার ভমিটিং ডেভেলপ করেছে। কতক্ষণ পরে? 3 আওয়ার্স আফটার হ্যাভিং। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রাইড রাইস ইন দ্য রেস্টুরেন্ট। তাহলে আমাদের প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে যে কোনো একটা জিনিস, হ্যাঁ, কোনো একটা ফুড খাওয়ার বা কোনো একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি কতক্ষণ পরে তার ডায়রিয়া বা ভমিটিং বা হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের ফিচার ডেভেলপ করেছে। ঠিক আছে, তো আমরা যদি এই বক্সটি দেখি তাহলে কজ অফ ইনফেকশাস গ্যাস্ট্রোএন্টেরাইটিস, টক্সিন ইন ফুড, যেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড লেস দেন 6 আওয়ার্স, আবার কোনোটা হচ্ছে 12 to 72 আওয়ার্স। টক্সিন ইন দ্য ফুড যেটা লেস দেন 6 আওয়ার্স, সেটা আপনারা মনে রাখবেন বিসিএস দিয়ে, বিসিএস। বি ফর হচ্ছে বেসিলাস সিরিয়াস, সি ফর হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম এন্টেরোটক্সিন যেগুলো, আর এস হচ্ছে স্টেফ অরিয়াস। তাহলে আমাদের এখানে যেহেতু বলেছে যে তার সিভিয়ার ভমিটিং ডেভেলপ করেছে, মানে গ্যাস্ট্রাইটিসের ফিচার নিয়ে এসেছে, সেটা কখন? 3 ঘন্টার ভেতরে। তাহলে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যে লেস দেন 6 আওয়ার্স কোনটা কোনটা ছিল। দেখেন যে স্টেফ অরিয়াস, বেসিলাস সিরিয়াস এবং হচ্ছে যে ক্লোস্ট্রিডিয়াম, তিনটাই কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমাদের কি তিনটে এখানে অ্যান্সার করা সম্ভব? অবশ্যই না। এরপরে আমাদের যে সেকেন্ড জিনিসে চলে যেতে হবে সেটি হচ্ছে এই যে বেসিলাস সিরিয়াস ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো হচ্ছে ফ্রাইড রাইস বা হচ্ছে ফ্রেশলি মেড সসেস আর ফ্রিকুয়েন্ট সোর্স, ঠিক আছে, এবং অন্যান্য জিনিসের ক্ষেত্রে কিন্তু যে আমাদের ভিন্ন ভিন্ন ধরনের জিনিস হতে পারে, যেমন হচ্ছে যে স্টেফোরিয়াসের ক্ষেত্রে অন্য ধরনের ফুড হ্যাবিট বা হচ্ছে ক্লোস্ট্রিডিয়ামের ক্ষেত্রে অন্য ধরনের ফুড দিয়ে কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের যে তথ্য পেলাম এর ভেতরে যে প্রথমত আমাদের ডায়াগনোসিস, আমরা 5টা থেকে 2টা অপশন বাদ দিয়ে দিচ্ছি। ক্যাম্পেলোব্যাক্টার যে জিনিস সেগুলো কেন বাদ দিয়ে দিচ্ছি? কারণ এদের হচ্ছে সাধারণত যে ইনকিউবেশন পিরিয়ডটা 12 থেকে 72 ঘন্টা। হ্যাঁ, লেস দেন 6 আওয়ার্স না, লেস দেন 6 আওয়ার্সের ভিতরে কোনটা কোনটা আছে? স্টেফোরিয়াস, বেসিলাস সিরিয়াস এবং ক্লোস্ট্রিডিয়াম। এবার আমাদের তো হচ্ছে অ্যান্সার তিনটায় হওয়া সম্ভব না, তখন আমাদের মাথায় আনতে হবে কোনটি, যে কোন টাইপের ফুড খেয়েছে। রিহিটেড মানে হচ্ছে ফ্রাইড রাইস, সাধারণত এগুলো কিন্তু প্রিফর্মড যে টক্সিন সেখান থেকে কিন্তু এই ধরনের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বেসিলাস সিরিয়াস। এবং এই যে বক্সটি, এটা যদি আপনাদেরকে আরেকটু বলে দিই যে 12 to 72 আওয়ার্সের ভিতরে মূলত মনে রাখবেন ইকোলাই যেগুলো আছে, হ্যাঁ, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই বা শিগা টক্সিন প্রডিউসিং ইকোলাই বা হচ্ছে এন্টেরো ইনভেসিভ ইকোলাই, হ্যাঁ, এছাড়া হচ্ছে সালমোনেলা, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টর, হ্যাঁ, বা হচ্ছে ভিব্রিয়া কলোনি, এগুলো দিয়ে কিন্তু সাধারণত 12 থেকে 72 ঘন্টার ভিতরে হয়ে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাইরাল, যে রোটা ভাইরাস বা নরো ভাইরাস, বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত রোটা ভাইরাস দিয়ে হয়ে থাকে, এটাও কিন্তু খুব শর্ট ডিউরেশন। আর কিংবা প্রোটোজোল ইনফেকশন যেমন জিয়ারডিয়াসিস, ক্রিপ্টোস্পোরিডিয়াসিস বা হচ্ছে মাইক্রোস্পোরিডিয়াসিস, এগুলো কিন্তু অনেকটা লং টার্ম, যেমন হচ্ছে আপনার 4 দিন 5 দিন পরে যে ফাউল স্মেলিং স্টুল বা হচ্ছে খুবই পেটে ব্যথা, এগুলো নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এটাই জানতে হবে যে এটি রিহিটেড ফ্রাইড রাইস বা এটা হচ্ছে ফুড পয়জনিং যে বেসিলাস সিরিয়াস দ্বারা হয়ে থাকে, এটা হচ্ছে সাধারণত প্রিফর্ম টক্সিন বলে থাকে। আবারও একই ধরনের প্রশ্ন, যেটি হচ্ছে যে এফসিপিএস জানুয়ারি 2021-এও এসেছিল যে এ পেশেন্ট কেম উইথ ভমিটিং অ্যান্ড ডায়রিয়া 5 আওয়ার্স আফটার ইটিং রিহিটেড ফ্রাইড রাইস, মানে তাও কি 6 ঘন্টার ভিতরেই আছে রিহিটেড ফ্রাইড রাইস এবং মিট, এবং সাথে হুইচ অর্গানিজম তাহলে হতে পারে? তাহলে সেম আমাদের অ্যান্সার হবে কি বেসিলাস সিরিয়াসে কিন্তু হবে। কারণ দেখেন রেট্রোভাইরাস দিয়ে হচ্ছে যে রিহিটেড ফ্রাইড রাইস এগুলো দিয়ে হয় না। ইকোলাই হচ্ছে 12 থেকে 72 ঘন্টা লাগে। সালমোনেলা বা ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, এগুলো কিন্তু হচ্ছে যে সালমোনেলা দিয়ে কি 12 থেকে 72 ঘন্টা, আর ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স এটা কিন্তু যে রিহিটেড ফ্রাইড রাইস এগুলো থেকে হয় না। তাহলে আমাদের এটারও অ্যান্সার হচ্ছে অপশন সি বেসিলাস সিরিয়াস। তাহলে এই দুটো প্রশ্ন একসাথে বলার কারণ যে এটাই যে আপনারা যেন কম্বিনেশন করে জিনিসটা বুঝতে পারেন যে আমরা কিভাবে ক্লুগুলো খুঁজে বের করছি। তাহলে আরেকবার যদি বলে দিই, প্রথমত আমরা দেখবো কি ফিচার, ভমিটিং ডায়রিয়া মানে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিসের ফিচার নিয়ে এসেছে কত ঘন্টা পরে। সেকেন্ড, আমাদের যে ডিউরেশনটা দরকার, আমাদের যেহেতু ইনকিউবেশন পিরিয়ডের সাথে রিলেটেড, আমাদের অবশ্যই ডিউরেশনটা জানতে হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার, কোন ধরনের ফুড খেয়েছে, এটা এই তিনটা যদি আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি, আমরা ইজিলি ডায়াগনোসিসটা করতে পারবো। নেক্সট আমরা যদি চলে আসি যে আফটার এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট প্রেজেন্ট উইথ ইনফেক্টেড উন্ড হুইচ হ্যাজ ক্রেপিটাস অ্যান্ড পেইন, তাহলে পেশেন্টের যদি হচ্ছে এই ধরনের মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, আমরা জানি কি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যখন হয় যে কোনো একটা ট্রমা হচ্ছে, হ্যাঁ,
যে ট্রমাটিক কোনো ইনজুরি হচ্ছে, সেখানে কিন্তু আলটিমেটলি কি বিভিন্ন ধরনের আজে বাজে অর্গানিজম থাকে, এবং এই সমস্ত জায়গায় আমরা জানি কি কোন ধরনের অর্গানিজমটা বেশি থাকে, ক্লস্ট্রিডিয়ামটা বেশি থাকে। এবং এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই যে যেহেতু বলছে ক্রিপ্টাস পেইন আছে, সেখানে কিন্তু যে গ্যাস গ্যাংগ্রিন বা কিংবা সেলুলাইটিস এইসব জিনিস নিয়ে কিন্তু মানে আমাদের হতে পারে। হ্যাঁ, এছাড়া যে অনস অফ কালচার রিভিল গ্রাম পজিটিভ রডস, তাহলে গ্রাম পজিটিভ রড পেয়েছি, এবং হুইচ অর্গানিজম ইজ দ্য মোস্টলি লাইকলি পজিটিভ এজেন্ট। তাহলে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে যে কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কিন্তু আলটিমেটলি কী হয়ে থাকে যে গ্যাস গ্যাংগ্রিন বা হচ্ছে অ্যানারোবিক সেলুলাইটিস হতে পারে, এবং এটি মোস্টলি হয়ে থাকে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জেন্স দ্বারা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে মূলত যে প্রথমটা, যে ক্লোস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জেন্স। এখানে কিন্তু অ্যাক্টিনোমাইসিস বা হচ্ছে নোকার্ডিয়া, স্ট্রেপ্টোকক্কাস এগুলো দিয়ে কিন্তু আসলে সেভাবে ইনফেকশন হয় না। তাহলে যেহেতু আমরা কোন ক্লুটা খুঁজে বের করেছি, এই যে ক্রেপিটাস এবং পেনের কথা বলেছি, বা স্পেসিফিক্যালি বলতে গেলে ক্রেপিটাস গ্যাস গ্যাংগ্রিনে কিন্তু এটা হয়ে থাকে। হ্যাঁ, এবং ওনস অফ কালচারে আমরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্লড পেয়েছি, তাহলে অ্যান্সার হবে কোনটা? আর আমরা জানি গ্যাস গ্যাংগ্রিন মোস্টলি কোনটা দ্বারা হয়ে থাকে? অবশ্যই ক্লোস্ট্রিডিয়াম টেটানি দ্বারা হয়ে থাকে, ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেন্স দ্বারা হয়ে থাকে। সো আমাদের অ্যান্সার হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফেনজেন্স। এবার আমরা চলে আসি যে ইউকেরিয়া ব্যান্ডক্লোফটি মাইক্রোফাইলারি আর ফাউন্ড মোস্টলি ইন। তাহলে এক্ষেত্রে যদি আমাদের বুঝতে হয় যে আমরা কোথায় কোথায় পেতে পারি, যেখানে আমাদের 5টা অপশান দেওয়া আছে, লিমফেটিক্স, হাইড্রোসিল, পেরিফেরাল ব্লাড অ্যাট নাইট, এবং পালমোনারি ইওসিনোফিলিয়া, এবং লাস্টে হচ্ছে আমাদের যে লিম্ফ নোড আছে সেখানে। হ্যাঁ, তাহলে একটা একটা করে যদি হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি যে ইউকেরিয়া ব্যান্ডক্লোফটি আমরা কোথায় পেয়ে থাকি, আমরা যদি এই বক্সটা দেখি যে ইউকেরিয়া ব্যান্ডক্লোফটির মাইক্রোফাইলারিটা সাধারণত আমরা নাইট ব্লাডে পেয়ে থাকি, তাহলে আমাদের এখানে অপশান কিন্তু আছে যে পেরিফেরাল ব্লাড অ্যাট নাইট, এটাতে কিন্তু আমরা পেতে পারি। হ্যাঁ, এছাড়া ডে ব্লাডে আমরা কি পেয়ে থাকি, যে সেম মাইক্রোফাইলারি অফ ব্রুগিয়া মালাই এবং হচ্ছে লোয়া কিন্তু আমরা ডে ব্লাডে পেয়ে থাকি। এখন বাকি যে অপশানগুলো আছে, যে এই যে ফাইলেরিয়াল ইনফেকশন ক্যান কজ হাইয়েস্ট এসিনোফিল কাউন্ট অফ হেলমিন্থিক ইনফেকশন, বা হচ্ছে এই জিনিসটা আমাদের দরকার যে পেরিফেরাল ব্লাডে পেয়ে থাকি নাইটে, এবং মোর্টাইল ইন ওয়েট ব্লাড ফিল্ম অর হচ্ছে ডিটেক্টেড বাই মাইক্রোফাইলেশন। ঠিক আছে, এই কয়টা জিনিস যদি জানি তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা ইজিলি বের করতে পারবো। তাহলে হচ্ছে ডে ব্লাডে কোনটা পাই, নাইট ব্লাডে কোনটা পাই, এই দুটো কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যে এটুক জানলেই হবে, এখানে তেমন কিছু লাগবে না। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট কনফার্মেটরি টেস্ট ইন কালাজ্বর? খুবই ইজি অ্যান্সার, এটাতে মানে বিস্তারিত ব্যাখ্যার কিছু নেই। আমরা কালাজ্বরের যে ডায়াগনোসিসের যে অংশটা ছিল, প্রথমে কিন্তু আমরা পেয়ে যাই যে ডেমনস্ট্রেশন অফ অ্যামাস্টিকট, বা যেটাকে আমরা লিশমিনিয়া ডোনোভানি বডি বলে থাকি, ইজ ইন স্প্লেনিক স্মিয়ার ইজ মোস্ট এফিশিয়েন্ট মিনস অফ ডায়াগনোসিস। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এলডি বডি ডিটেকশন, বা হচ্ছে এটা কি, এখানে আমরা মূলত কি অ্যামাস্টিকটটা পেয়ে থাকি, এটা কোথায়? স্প্লেনিক স্মিয়ারে কিন্তু পেয়ে থাকি। জাস্ট শেষ, এখানে আর কিচ্ছু এক্সট্রা লাগবে না। যে আমাদের যে হোয়াট ইজ দ্য মোস্ট কনফার্মেটরি টেস্ট, এই সমস্ত কনফার্মেটরি টেস্টের কথা যখন আসবে, এগুলো নিয়ে বিস্তারিত গবেষণা করার কিচ্ছু নেই। আমরা জাস্ট স্পেসিফিক জিনিসটা স্পেসিফিক্যালি মানে পয়েন্ট আউট করে রাখবো। এটি হচ্ছে লিশমিনিয়া ডোনোভারি বডি কোথায় পাই, এটা হচ্ছে আমরা স্প্লেনিক স্মিয়ারে পেয়ে থাকি, যেটি হচ্ছে মূলত ডেমনস্ট্রেট করে কাকে, এটা হচ্ছে যে অ্যামাস্টিকট বা লিশমিনিয়া ডোনোভান বডিটাকে ইন্ডিকেট করে থাকে। যে লিশমিনিয়া ডোনোভানি বডি ডিটেকশন বাই কালচার ইন এনএনএন মিডিয়া, এই মিডিয়াটার নাম জানতে হবে এনএনএন মিডিয়া। আচ্ছা, এবার আমাদের যেটা জানতে হবে, হুইচ ইজ দ্য মোস্ট কমন বা কমনেস্ট অর্গানিজম অফ পেশেন্ট ইন সেন্ট্রাল ভেনাস ক্যাথারার। এই ধরনের প্রশ্ন আসলে এখন আর তেমন একটা বেশি আসে না, এখন সিনারিও বেসড প্রশ্নই অনেক বেশি পরিমাণে এসে থাকে। তাহলে হুইচ ইজ দ্য মোস্ট বা কমনেস্ট অর্গানিজম অফ সেন্ট্রাল ভেনাস ক্যাথারার, তাহলে কী কী আছে আমাদের অপশান দেখেন, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস, স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। সবসময় মনে রাখবেন যে সেন্ট্রাল ভেনাস ক্যাথারারের কোনো ইনফেকশন যদি হয়ে থাকে, সেটা মূলত স্টেফাইলোকক্কাস দ্বারা হয়ে থাকে। এই যে আমাদের এটা এখানে দেওয়া আছে যে স্টেফাইলোকক্কাস অ্যাকাউন্ট 70 to 90% অফ ক্যাথেটার ইনফেকশন, এটা হচ্ছে মূলত কোয়াগুলাস নেগেটিভ স্টেফাইলোকক্কাই রেদার দেন স্টেফাইলোকক্কাস অরিয়াস। তাহলে কোয়াগুলাস নেগেটিভ স্টেফাইলোকক্কাই কোনটা কোনটা বলেন তো? স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস এবং স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রে এখানে মূলত যে স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করা হয়েছে, স্কিনে মূলত আমরা কোনটা থেকে জানি, স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস। ঠিক আছে, তাহলে এখানে মূলত যে কোয়াগুলাস নেগেটিভ যেহেতু দুইটা অপশন আছে, স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস এবং স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, কিন্তু আমাদের এখানে এটা অবশ্যই জানতে হবে যে স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস দ্বারাই হচ্ছে মূলত যে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারের পেশেন্টের ক্ষেত্রে ইনফেকশনটা বেশি হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু জানলেই চলবে, এখানে আর কিছু বলার নেই। এবার আমরা চলে আসি যে এ 35-year-old ফার্মার, প্রথমে আমাদের যেটা জানতে হবে যে তার অকুপেশনটা কি, সে একজন হচ্ছে ফার্মার। কেম টু ইউ উইথ ফিভার, রাইট লোয়ার চেস্ট পেইন উইথ হেডেক, হেপাটোমেগালি।
সাথে তার এক্সট্রাতে বাইলেটারাল লাং কনসলিডেশন আছে, হুইচ ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম। এক্ষেত্রে আমাদের অ্যান্সার যেটা হবে সেটি হচ্ছে অবশ্যই ব্রুসেলা। কেন আমরা যদি বলি যে এটা হচ্ছে মূলত একটা ইন্টারসেলুলার অর্গানিজম, যেটি হচ্ছে মূলত যে হাই সুইঙ্গিং টেম্পারেচার, রাইগর, লিথার্জি, হেডেক, অ্যাথলজিয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করে থাকে, ঠিক আছে। এবং এটা যে ফার্মারদের ক্ষেত্রে এই ধরনের ইনফেকশনটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে মূলত আমরা যে বিভিন্ন অর্গানের ক্ষেত্রে যেমন বাইলেটারাল কনসলিডেশন বা হচ্ছে নিউমোনাইটিসের ফিচার যেমন আছে, হ্যাঁ, আমরা কী ফিচার পেয়েছিলাম, ফিভারের কথাটা বলেছি যে হাই গ্রেড ফিভার থাকবে, রাইট লোয়ার চেস্ট পেন, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু যে নিউমোনাইটিসের জন্য হচ্ছে চেস্ট পেন থাকতে পারে। এছাড়া এক্সট্রাতে সেক্ষেত্রে আমরা কী পাবো, কনসলিডেশন পাবো। এছাড়া আমরা হচ্ছে যে লিভার যখন থাকে, লিভারে কিন্তু হেপাটাইটিস বা হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি এগুলো নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে, হ্যাঁ। তাহলে আমরা এখানে আসলে অ্যান্সারটা খুঁজে বের করার উপায়টা কী ছিল, যে তার যে অকুপেশন, যে ফার্মার, হ্যাঁ, কিংবা হচ্ছে সাথে যে ফিভার আছে বা হচ্ছে রাইট লোয়ার চেস্ট পেন মানে নিউমোনাইটিসের ফিচার আছে, হেপাটোমেগালি আছে, আবার এর সাথে আমরা কনসলিডেশন পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সারটি বের করতে পারছি কি, ব্রুসেলা, ঠিক আছে, অ্যান্সার হবে ব্রুসেলা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যে আমরা পরপর দুইটা প্রশ্ন করছি যে অকুপেশনের উপর ভিত্তি করে আমরা কিভাবে আমাদের ডায়াগনোসিসটা করতে পারবো, হ্যাঁ। চলে আসেন যে 20-year-old স্লদার গার্ল, স্লদার মানে কি, যে কসাইয়ের কাজ করে থাকে, কেম টু পেইনলেস ব্ল্যাক অ্যাশকার অন দ্য রাইট আর্ম। যখনই আপনার কাছে এই থেকে অ্যানথ্রাক্স থেকে কোনো প্রশ্ন আসবে, আপনার ক্ষেত্রে আপনার কাছে এই যে ক্লিনিক্যাল ক্লুটা এভাবেই দেবে যে একজন বোচার বা স্লদার গার্ল বা ট্যানারি ওয়ার্কার যে কিনা আপনার কাছে আসবে কোনো একটা পেইনলেস ব্ল্যাক অ্যাশকার নিয়ে ইন দ্য রাইট আর্ম বা লেফট আর্ম, যেখানেই হোক না কেন, ঠিক আছে। তখনই আপনার মাথায় এই যে তিনটা ক্লু কী কী, যদি হচ্ছে কোথায় কাজ করে, ট্যানারিতে, স্লদার, বুচার, ঠিক আছে, এবং সাথে হচ্ছে কি বলবে, পেইনলেস ব্ল্যাক অ্যাশকারের কথা বলবে আর্মে, তখনই আপনাদের মাথায় কোনটা ক্লিক করতে হবে, অবশ্যই অ্যানথ্রাক্সের কথাটা ক্লিক করতে হবে। এবং পজিটিভ অর্গানিজম কী হবে, বেসিলাস অ্যানথ্রাসিস, হ্যাঁ। এই যে কিউটনিয়াস অ্যানথ্রাক্স এর ক্ষেত্রে মূলত হয়ে থাকে যে এক্সপোজড স্কিনে হবে, যে সিঙ্গেল লেশন ডেভেলপ করে থাকে, ইরিটেবল পেপেল এডিমাটোস লেশন, এবং হচ্ছে এটা দেখে যে পরবর্তীতে ডিপ্রেসড ব্ল্যাক অ্যাশকার তৈরি করতে পারে। জাস্ট এগুলা আপনাকে স্পেসিফিক্যালি অবশ্যই বুঝতে হবে যে এখানে এই প্রশ্ন দুটো দেওয়ার মূল উদ্দেশ্য ছিল পরপর যে আমি অকুপেশনের উপর ভিত্তি করে কীভাবে ডায়াগনোসিসটা করতে পারবো। আচ্ছা, এবার আমরা চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট টপিকের দিকে। এটা থেকে আপনাদের এসবিএ যেরকম আসতে পারে, এমসিকিউ সেরকম আসতে পারে, হ্যাঁ। তাহলে আমরা একটা একটা করে বলি যে এ 20-year-old ফিমেল উইথ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে, হ্যাঁ, তার হচ্ছে ইমিউনো সাপ্রেশন আছে, যে কিনা আমার কাছে কী নিয়ে প্রেজেন্ট করছে, ফিভার নিয়ে প্রেজেন্ট করছে। এবং হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার টু কনফার্ম যা নিউট্রিপেনিক ফিভার। আচ্ছা, নিউট্রিপেনিক ফিভার যদি আমাদের ডায়াগনোসিস করতে হয়, আচ্ছা, নিউট্রোপেনিক ফিভারের ক্ষেত্রে প্রথমেই যে গ্রাম পজিটিভ সেপসিস, হ্যাঁ, গ্রাম পজিটিভ সেপসিস আমরা জানি কি, নিউট্রোপেনিক ফিভার সাধারণত গ্রাম পজিটিভ অর্গানিজম দ্বারা হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় কথা, নিউট্রিফিল কাউন্ট হচ্ছে যে লেস দেন 500 হয়ে থাকে। যদি হচ্ছে নিউট্রোপেনিয়া কখন বলবো, যদি হচ্ছে এটি সাধারণত 1-এর নিচে থাকে বা 1000-এর নিচে থাকে, হ্যাঁ। কিন্তু কখন আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো, যদি হচ্ছে কারো ফিভার সিঙ্গেল মেজারমেন্ট মোর দেন 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং সাস্টেন টেম্পারেচার হচ্ছে যদি মোর দেন 38 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। তাহলে একটা পেশেন্টের যদি নিউট্রিফিল কাউন্ট লেস দেন 500 হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কি এটি নিউট্রোপেনিক ফিভার। মানে হচ্ছে সাথে যে ইয়েগুলো থাকবে, তার যে কজগুলো, যেমন হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা হচ্ছে আদার যে বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেশনের কজ থাকতে পারে, হ্যাঁ। এছাড়া ব্লাড কালচার রিভিলস গ্রাম নেগেটিভ অর্গানিজম না, এটা হচ্ছে গ্রাম পজিটিভ দ্বারা হয়ে থাকে সাধারণত, ট্রিটেড বাই পেনিসিলিন, হ্যাঁ। পেনিসিলিন দ্বারা ট্রিট হতে পারে, যেমন হচ্ছে যে মোস্টলি ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, যেমন পাইপারাসিলিন, টেজোভেক্টিন দ্বারাই আমরা এটাকে ট্রিট করতে পারি। এছাড়া ব্লাড কালচার রিভিলস ফাঙ্গাল ইনফেকশন, হ্যাঁ, অনেক সময় ব্লাড কালচারে ফাঙ্গাল ইনফেকশন কিন্তু আসতে পারে। কিন্তু আমাদেরকে এখানে মেইনলি যেটা দেওয়া হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ইম্পর্টেন্ট ফিচার টু কনফার্ম। তাহলে যতক্ষণ না পর্যন্ত আপনার গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ সেপসিস বিভিন্ন কারণে হতে পারে, পিপারাসিলিন, টেজোভেক্টিন দিয়ে আপনি হচ্ছে অনেক ধরনের অর্গানিজমে মানে ইনফেকশনে ট্রিট করতে পারেন। কিন্তু যতক্ষণ না আপনার এই যে নিউট্রিফিল কাউন্টটা 500-র নিচে নেমে আসতেছে, ততক্ষণ কিন্তু আপনি এটাকে নিউট্রোপেনিক ফিভার বলতে পারবেন না। পেশেন্টের ফিভার আছে কিন্তু নিউট্রিফিল কাউন্ট আপনার হচ্ছে ধরেন 3000, হ্যাঁ, এবং সাথে হচ্ছে গ্রাম পজিটিভ সেপসিস পাচ্ছেন, হ্যাঁ, আপনি তাকে পেনিসিলিন দিয়ে ট্রিটও করছেন, কিন্তু সেক্ষেত্রে কি আপনি সেটাকে নিউট্রোপেনিক ফিভার বলতে পারবেন? অবশ্যই না। নিউট্রোপেনিক ফিভার বলতে হলে আপনাকে এই স্পেসিফিক ক্লুটা জানতে হবে যে আপনাকে ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য অবশ্যই, হ্যাঁ, যে এখানে অবশ্যই এই কাউন্টটা কিন্তু 5000-এর নিচে থাকতে হবে, ঠিক আছে।
পাঁচের বলি 500 নিচে থাকতে হবে। আচ্ছা, হুইচ ইজ নট ফিট ফর ফেলসিপারাম ম্যালেরিয়া। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমাদের কি কি জিনিস জানতে হবে। কিছু জিনিস আমরা অবশ্যই জেনে মানে আগে থেকেই জানি, যেমন হচ্ছে যে এফেক্টস অল স্টেজেস অফ আরবিসি। ইনফিনিটিসের ইম্পর্টেন্ট একটা কথা যে ফেলসিপারাম ম্যালেরিয়া কিন্তু হচ্ছে যে কোনো এজের, সেটা হচ্ছে ইয়াং আরবিসি হোক বা হচ্ছে ওল্ড আরবিসি হোক, সবাইকেই কিন্তু এটি এফেক্ট করতে পারে। নাম্বার 2, নো এক্সিলেথ্রোসাইটিক ফেজ। অবশ্যই এটার কিন্তু কোনো এক্সিলেথ্রোসাইটিক ফেজ থাকে না। নো রিক্রুডেসেন্স, অবশ্যই এটা একটা খুবই ভুল কথা। আমরা জানি যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়া বা প্লাজমোডিয়াম ম্যালেরি, হ্যাঁ, এদের ক্ষেত্রে কিন্তু মূলত যে রিক্রুডেসেন্স ফেজ থাকে। ওকে, আর ইনসিডিয়াস অনসেট, এটা অবশ্যই ইনসিডিয়াস অনসেট হয়ে থাকে, এবং মিউটেশন ফর সিকেল সেল ডিজিজ এবং থ্যালাসেমিয়া, এটাও অবশ্যই ট্রু। আমরা জানি কি যে রিক্রুডেসেন্স এই দুটো দ্বারা হয়ে থাকে, এবং রিল্যাপস হয় কার ক্ষেত্রে? প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং প্লাজমোডিয়াম ওভালির ক্ষেত্রে। মনে রাখবেন কীভাবে, যেটার নাম বড় সেটার ক্ষেত্রে রিক্রুডেসেন্স, এটার নামও বড়। রিল্যাপস ছোট, তাহলে হচ্ছে যে ভাইভেক্স ওভাল এগুলোর নামও ছোট, ওখান থেকে কিন্তু রিল্যাপস হতে পারে। তাহলে আমাদের হুইচ ইজ নট ফিট, এই সমস্ত জিনিসই কিন্তু আমাদের পরীক্ষার হলে একটু কনফিউশন হয়ে যায়। যেমন হুইচ ইজ নট ফিট, এটা কিন্তু আমাদের বলতে পারতো হুইচ ওয়ান ইজ ফলস, হুইচ ওয়ান ইজ নট ট্রু। ঠিক আছে, তাহলে কিন্তু দিয়ে দিয়েছে কি হুইচ ইজ নট ফিট। তাহলে এগুলো দেখে কিন্তু পরীক্ষা হলে কোনোভাবেই ঘাবড়িয়ে গেলে চলবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? নো রিক্রুডেসেন্স, এটা হচ্ছে ফলস। প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই রিক্রুডেসেন্স থাকে। আচ্ছা, এবার চলে আসেন যে একজন পেশেন্ট আপনার কাছে আসলো যে ফিভার আছে, কাফ আছে 6 দিনের, সাথে শর্টনেস অফ ব্রেথ আছে, এবং SpO2টা হচ্ছে 80%। হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে এই ক্ষেত্রে আমরা RT-PCR ফর কোভিড, এটা হচ্ছে এই কোভিডের সিজনে এসেছিল। এখন এগুলো থেকে প্রশ্ন খুব একটা বেশি আসে না, কিন্তু তবু হচ্ছে আপনারা যদি মনে রাখতে চান, এটা হচ্ছে মনে রাখতে পারেন যে এক্ষেত্রে আমরা কোভিডটাকে করতে হবে, এক্সক্লুড করতে হবে, RT-PCR ফর COVID-19। আচ্ছা, ফলোইংস আর ট্রু ইন কেস অফ ওরাল ক্যান্ডিডিয়াসিস। হ্যাঁ, ওরাল থ্রাশের ক্ষেত্রে এখানে অনেক বড় কিছু কথা বলা আছে। নেক্সট হচ্ছে আমরা যে MCQগুলো নিয়ে একটু আলোচনা করব। যে এখানে প্রথম যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ফলোইংস আর ট্রু ইন কেস অফ ওরাল ক্যান্ডিডিয়াসিস। ঠিক আছে, এই যে আমাদের ফাঙ্গাল ইনফেকশন অংশটি থেকে কিন্তু ক্যান্ডিডিয়াসিস অংশটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি কিন্তু আপনারা অবশ্যই ভালো করে পরীক্ষার হলে দেখে যাবেন। তো প্রথম যে অপশানটি সেটি হচ্ছে ক্যান্ডিডা মে প্রলিফারেট টু কজ থ্রাশ। ঠিক আছে, যে ক্যান্ডিডা কিন্তু আসলে ভেজাইনাল থ্রাশ বা ওরাল থ্রাশ বা হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস এগুলো কিন্তু করতে পারে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যারা লং টার্ম ধরে অ্যান্টিবায়োটিক থেরাপি নিয়ে থাকে, কিংবা হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট বা স্টেরয়েড নিয়ে থাকে, কিংবা হচ্ছে কারো ইমিউনো সাপ্রেশন যদি থাকে, এদের ক্ষেত্রে কিন্তু যে ক্যান্ডিডা ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। তাহলে আমাদের এই যে প্রথম অপশানটি, যেটি হচ্ছে ক্যান্ডিডা থ্রাশ করতে পারে, এটি ট্রু। দেন অকার ইন দ্য পেশেন্ট রিসিভিং অ্যান্টিবায়োটিক থেরাপি। অলরেডি বললাম যে লং টার্ম যদি কেউ অ্যান্টিবায়োটিক নিয়ে থাকে বা ব্লড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যদি লং টার্ম ধরে নিয়ে থাকে, তাহলে কিন্তু হতে পারে। নাম্বার 3, হোয়াইট প্যাচেস আর সিন অন দ্য ফ্যারিংস অ্যান্ড ইউসোফেগাস। এটাও ট্রু। হ্যাঁ, যে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে বা হচ্ছে এটা কিন্তু ফ্যারিংস, ইউসোফেগাস এগুলোতে কিন্তু এটি এই যে ক্যান্ডিডিয়াসিস করতে পারে। ট্রিটমেন্ট স্টার্টেড আফটার মিউকোজাল ব্রুজিং উইথ সাইটোলজি, এটা ফলস। হ্যাঁ, ট্রিটমেন্ট কিন্তু সিমটোমেটিক্যালি আগে থেকেই শুরু করে দেওয়া হয়। আর রেজিস্ট্যান্স কেসেস মে রিকোয়ার ওরাল ফ্লুকোনাজল, এটাও ফলস। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের এই যে এগুলো দেওয়া আছে যে সাধারণত যে রিফ্লেক্টরি বা রিকারেন্ট যে ডিজিজ, যে রিফ্লেক্টরি রিকারেন্ট ডিজিজের ক্ষেত্রে হচ্ছে মূলত যে ওরাল অ্যাজল বা ফ্লুকোনাজল দেওয়া হয়ে থাকে, সেজন্য এটি ফলস। এবং এই অংশটা একটু ভালো মতো দেখবেন যে কী কী কজে বেশি হতে পারে, যেমন হচ্ছে টি সেল ইমিউনোডিফিসিয়েন্সি বা হচ্ছে HIV ইনফেকশন, ইন্টারলিউকিন 17 থেরাপি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে হতে পারে। এছাড়া ভ্যাজাইনাল পেনাল ক্যান্ডিডিয়াসিসও হতে পারে। তাহলে আমাদের এখান থেকেই অ্যান্সারগুলো কিন্তু পেয়ে গেলাম। ক্যান্ডিডা মে প্রলিফারেট টু কজ থ্রাশ, ট্রু। অকার ইন দ্য পেশেন্ট রিসিভিং অ্যান্টিবায়োটিক থেরাপি, ট্রু। হোয়াইট প্যাচেস আর সিন কোথায়? ফ্যারিংস এন্ড ইউসোফেগাস, এটাও ট্রু। ট্রিটমেন্ট স্টার্টেড আফটার মিউকোসাল ব্রুজিং উইথ সাইটোলজি, ফলস। লাস্টেরটা যে রেজিস্ট্যান্ট কেস, এটা হচ্ছে যে রিকারেন্ট বা হচ্ছে যে রিফ্লেক্টরি কেসগুলো হচ্ছে ওরাল অ্যাজল দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবার আসি যে ক্রিপ্টোস্পোরিডিয়াসিস, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে যে ফাঙ্গাস, এটা হচ্ছে কি? এটা একটা প্রোটোজোয়া। ক্রিপ্টোস্পোরিডিয়াসিস কিন্তু ফাঙ্গাস না, এটা হচ্ছে একটা প্রোটোজোয়া। এটা তাহলে ফলস। হোস্ট ইন বোথ অ্যানিমাল অ্যান্ড হিউম্যান, অবশ্যই ট্রু। এরা কিন্তু বোথ হিউম্যান এবং অ্যানিমালে কিন্তু হোস্ট হিসেবে থাকতে পারে। কলস সেলফ লিমিটিং ইনফেকশন। হ্যাঁ, ক্রিপ্টোস্পোরিডিয়াসিস থেকে আমরা জানি যে সেলফ লিমিটিং ইনফেকশন হয়ে থাকে। এছাড়া এটা ট্রান্সমিশনটা হয় মূলত কিসের মাধ্যমে? ফিকুরাল রুটে এটার ট্রান্সমিশনটা হয়ে থাকে, এবং ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7 to 10 days। তাহলে লাস্টের 4টা অপশন হচ্ছে ট্রু, প্রথমটা শুধু হচ্ছে ফলস। আচ্ছা,
এবার আসি যে অ্যানকাইলোস্টোমা ডিওডোনালির ফিচার এবং লাইফ সাইকেলের ক্ষেত্রে কী কী ট্রু হতে পারে। প্রথমত, ইটস এ ট্রেমাটোড, এটা ফলস, এটা হচ্ছে একটা কি নেমাটোড। হ্যাঁ, এই যে অ্যানকাইলোস্টোমা হচ্ছে সেটা কিন্তু একটা নেমাটোড। হ্যাঁ, একটা বক্স আছে, সেখানে দেখবেন ট্রেমাটোড নেমাটোডের এক্সাম্পলগুলো আলাদাভাবে দেওয়া আছে। কজেস ট্রপিক অ্যানিমিয়া, আমরা জানি কি অ্যানকাইলোস্টোমা ডিওডোনালি কিন্তু ট্রপিক্যাল অ্যানিমিয়া করে থাকে। অ্যানকাইলোস্টোমা ডিওডোনালি 0.15 ml এবং হচ্ছে নেকেডর আমেরিকানা 0.03 ml পর্যন্ত মানে ব্লাড লস করাতে পারে ডেইলি। হ্যাঁ, এবং এটা হচ্ছে মূলত যে ট্রপিক্যাল অ্যানিমিয়া করতে পারে। ইন দ্য ট্রপিক্স অ্যান্ড সাবট্রপিক্স। 2 নাম্বারটা গেল। 3 নাম্বার আসি, ফাইলারিফর্ম লার্ভা ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম। অবশ্যই একটু যে ফাইলারিফর্ম লার্ভা কিন্তু এক্ষেত্রে ইনফেক্টিভ একটা ফর্ম। ফিকাল ওকাল ব্লাড টেস্টিং বা ওবিটি এক্ষেত্রে নেগেটিভ, অবশ্যই ফলস। এটা হচ্ছে ফিকাল ওবিটি কিন্তু এক্ষেত্রে মানে পজিটিভ হয়ে থাকে, পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে, কারণ যেহেতু ব্লাড লস হচ্ছে। এবং সিঙ্গেল ডোজ অফ অ্যালবেন্ডাজল ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, এটা অবশ্যই হচ্ছে একটু এক্ষেত্রে হচ্ছে আমরা সিঙ্গেল ডোজ অফ অ্যালবেন্ডাজল দিতে পারি। তাহলে আমরা যদি দেখি, এই যে প্রথমটা বলেছিলাম কি নেমাটোড, দ্বিতীয় অপশনটা কিন্তু কী ছিল, ট্রু। হ্যাঁ, এটা কিন্তু কী ছিল আমাদের, যে এটা ট্রপিক্যাল অ্যানিমিয়া করতে পারে। ফাইলারিফর্ম লার্ভা এটা ইনফেকশাস ফর্ম, ট্রু। এটা অকাল ব্লাড টেস্টে কী হবে, অবশ্যই পজিটিভ হবে। এবং সিঙ্গেল ডোজ অ্যালবেন্ডাজল এটা ট্রিটমেন্ট অফ চয়েস, ঠিক আছে, ট্রু। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য আরএনএ ভাইরাস। তাহলে আমরা এখানের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে জাস্ট একটু দেখে রাখতে পারি যে এই অংশটা থেকে, যেমন হচ্ছে ভেরিসেলা জোস্টার ভাইরাস। ভেরিসেলা জোস্টার ভাইরাস হচ্ছে কি একটা ডিএনএ ভাইরাস নাকি হচ্ছে আরএনএ ভাইরাস? এর ভেতরে যে প্রথমটা যে ভেরিসেলা জোস্টার ভাইরাস হচ্ছে কিন্তু একটা ডিএনএ ভাইরাস। নেক্সট ওয়েস্ট নাইল ভাইরাস, এটা কিন্তু আরএনএ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস, এটাও কিন্তু আরএনএ ভাইরাস। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস এটা কিন্তু ডিএনএ ভাইরাস। হ্যাঁ, হেপাটাইটিস বি ভাইরাসটা ডিএনএ ভাইরাস, এবং লাস্টটা যেটা অ্যাডেনো ভাইরাস এটাও কিন্তু ডিএনএ ভাইরাস। তাহলে আমাদের অ্যান্সারের ভিতরে হচ্ছে এগুলো কিন্তু বোঝার কিছু নেই, জাস্ট হচ্ছে মুখস্থ যে আরএনএ ভাইরাসের ভিতরে তাহলে কোনটা কোনটা, হেপাটাইটিস বি ভাইরাস, অ্যাডেনো ভাইরাস এবং হচ্ছে যেটা ভেরিসেলা জোস্টার ভাইরাস, এই তিনটা হচ্ছে আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, আর বাকি দুটো হচ্ছে আরএনএ ভাইরাস। এবার আসি যে হুইচ আর দ্য অ্যাটিপিক্যাল অর্গানিজম। মাইক্রোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে কোনটা কোনটা অ্যাটিপিক্যাল অর্গানিজম, জাস্ট তিনটা স্পেসিফিক্যালি মনে রাখবেন। মাইক্রোব্যাকটেরিয়াম কাওয়াসাকি, মাইক্রোব্যাকটেরিয়াম ইমিডিস এবং মাইক্রোব্যাকটেরিয়াম কানেটি, এই তিনটা হচ্ছে অ্যাটিপিক্যাল। আর বাকি যে দুটো আছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বোভিস বা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম সিটাকি, এগুলো হচ্ছে টিপিক্যাল। হ্যাঁ, জাস্ট এটুকু মনে রাখলেই চলবে। রিগার্ডিং চিকনগুনিয়া, চিকনগুনিয়া থেকে আপনাদের হয় চিকনগুনিয়া, নাহলে হচ্ছে ডেঙ্গু, নাহলে জিকা ভাইরাস, এই তিনটা থেকে কম্বিনেশন করে কিন্তু প্রশ্ন আসতে পারে, একটু ভালো মতো দেখে রাখবেন। প্রথম কথা যে রিগার্ডিং চিকনগুনিয়া, এটা ফ্ল্যাভি ভাইরাস না, এটা হচ্ছে এটা কি আলফা ভাইরাস। নাম্বার 1 গেল, তাহলে প্রথমটা ফলস। কজেস আর্থ্রাইটিস, হ্যাঁ, এর অবশ্যই কিন্তু আর্থ্রাইটিস করতে পারে। এখানে এটা দেওয়া আছে যে স্মল জয়েন্ট আর্থ্রাইটিস করতে পারে এবং আর্থ্রাইটিস মে ক্যান পারসিস্ট ফর মান্থস, এটা অবশ্যই ট্রু। তাহলে লং টার্ম ট্রিটমেন্ট বাই ডিএমআরডি না, এক্ষেত্রে কিন্তু লং টার্ম ডিএমআরডি দিয়ে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না, এটা হচ্ছে ফলস। HLA-B27 পজিটিভ, অবশ্যই এক্ষেত্রে কিন্তু HLA-B27 কিন্তু পজিটিভ হতে পারে যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে এবং ক্রনিক যদি হয়ে যায় সেক্ষেত্রে। ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 4 সপ্তাহ না, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 12 দিন। তাহলে আমরা কি পেলাম, ফ্লেভি ভাইরাস না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা আলফা ভাইরাস, কজেস আর্থ্রাইটিস, ট্রু। লং টার্ম ট্রিটমেন্ট উইথ ডিএমআরডি ফলস। HLA-B27 পজিটিভ, ট্রু। এবং ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 4 সপ্তাহ না, 2 থেকে 12 দিন, ঠিক আছে, এখানে এগুলো দেওয়া আছে। আচ্ছা, রিগার্ডিং ইকোলাই ইনফেকশন, এখানে আমরা একটা পয়েন্ট একটু আলাদাভাবে দেখাবো আপনাদেরকে। এন্টেরোইনভেসিভ টাইপ ডাজ নট রিল্যাক্স এক্সোটক্সিন। এটা অবশ্যই ট্রু যে এখানে কোনো এন্টেরোটক্সিন প্রডিউস হয় না, তাহলে এটা কিন্তু কোনো এক্সোটক্সিন রিলিজ করে না। নেক্সট, এন্টেরোপ্যাথোজেনিক মোস্ট কমনলি কজ ট্রাভেলার্স ডায়রিয়া। হ্যাঁ, এখানে যদি আমরা বলি যে এন্টেরোপ্যাথোজেনিক যে ইকোলাই, এটা কিন্তু হচ্ছে মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া না, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই ইজ দ্য মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া। তাহলে আরেকটা পেলাম যে এন্টেরোপ্যাথোজেনিকটা এন্টেরোটক্সিজেনিক ইকোলাই যেটা সেটা, ঠিক আছে। থার্ড যদি আমরা আসি, এন্টেরোহেমোরোজিক টাইপ কজেস HUS, এটা ট্রু। এন্টেরোপ্যাথোজেনিক মে রেসাইড ইন হেলদি ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, যে এটা একটু দেখে রাখতে পারেন। আর হচ্ছে এন্টেরোহিমোরোজিক ইকোলাই ক্ষেত্রে যে রিল্যাপস 10⁴ to 10⁸, ঠিক আছে। তাহলে আমাদের এই যে অ্যান্সারগুলো, এটার ভিতরে আমরা পড়েছিলাম যে প্রথমটা অবশ্যই ট্রু, দ্বিতীয়টা ফলস, তৃতীয়টা ট্রু, চতুর্থটা ট্রু এবং লাস্টেরটা কিন্তু ফলস। হ্যাঁ, এটা কিন্তু আসলে হচ্ছে রিকার্স হাই না, এটা হচ্ছে খুব লো লেভেল অফ প্যারাসাইটিমিয়া লাগে। যেমন হচ্ছে এটা এখানে দেখেছিলাম এন্টেরোহিমোরোজিক ইকোলাইয়ের ক্ষেত্রে লো ইনফেক্টিং ডোজ, যেমন হচ্ছে 10 থেকে 100টা মাইক্রো অর্গানিজম হলেই হয়, এবং এটা কিন্তু হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম করতে পারে। হ্যাঁ, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম চিকিৎসা থেকে হয়ে থাকে, যে এন্টেরোহেমোরোজিক টাইপ থেকে হয়ে থাকে। আর প্যাথোজেনিক এটা কিন্তু হেলদি পিপলে থাকতে পারে। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে ট্রু, দ্বিতীয়টা ফলস, এটা হচ্ছে এন্টেরোটক্সিজেন, এটা হচ্ছে ট্রু হবে। এন্টেরোহেমোরোজিক HUS করতে পারে, ট্রু, এটাও ট্রু, লাস্টেরটা হচ্ছে ফলস। আচ্ছা,
এবার আসি যে ইন ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট কেসেস হুইচ ড্রাগস ইজ অর আর ইউজ ফর ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস। এখানে এই যে বক্সটা আছে যে ক্লোরোকুইন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা মূলত তিনটা ইউজ করতে পারি, যেমন মেফ্লোকুইন অর ডক্সিসাইক্লিন বা অ্যাটোভাকুইন প্লাস প্রোগনিল, যেটাকে আমরা ম্যালারন নামে পেয়ে থাকি, ঠিক আছে। আর ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট অ্যাবসেন্টের ক্ষেত্রে তো অবশ্যই আমরা যে ক্লোরোকুইন এবং প্রোগনিল ইউজ করতে পারি। তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে মেফ্লোকুইন অবশ্যই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে, মেফ্লোকুইন ছিল। দেন হচ্ছে ডক্সিসাইক্লিন অবশ্যই অ্যান্সার, এবং হচ্ছে ম্যালারন কিসের কিসের কম্বিনেশন, এটা হচ্ছে অ্যাটোভাকুইন আর হচ্ছে প্রোগনিলের কম্বিনেশন। প্রোগনিল সিঙ্গেল কিন্তু এখানে হয় না, প্রোগনিল কিন্তু আমরা দিতে পারি কিসের ক্ষেত্রে, ক্লোরোকুইন রেজিস্ট্যান্স যখন অ্যাবসেন্ট থাকে। এছাড়া এই ক্ষেত্রে ক্লোরোকুইন তো ওখানে আমরা ইউজ করতে পারি। তাহলে এই বক্সে থেকে যে আমাদের প্রথমে তিনটা অ্যান্সার হচ্ছে ট্রু এবং লাস্টের দুটো হবে ফলস, ঠিক আছে। আচ্ছা, রিগার্ডিং পিকেডিয়াল পোস্টকালাজার ডার্মাল লিশমিনিয়াসিস ইন সুদান চিলড্রেন, যা হচ্ছে স্পন্টেনিয়াস হেলিং অকার্স ইন 3/4 কেসেস, ঠিক আছে, এটা অবশ্যই হচ্ছে আমাদের ট্রু। এক্ষেত্রে কিন্তু হচ্ছে যে স্পন্টেনিয়াস হেলিং অকার্স ইন অ্যাবাউট 3/4 অফ দ্য কেসেস উইদিন 1 year, এটা অবশ্যই জানতে হবে। নেক্সট, অ্যামাস্টিগট ফর্ম রিমেন্স ইন ফিমেল স্যান্ডফ্লাই, ঠিক আছে। এই যে অ্যামাস্টিগট ফর্মটা কিন্তু হচ্ছে আসলে স্যান্ডফ্লাইতে থাকে না, অ্যামাস্টিগটটা কোথায় থাকে, এটা কিন্তু হিউম্যান বডিতে চলে আসে, ঠিক আছে। দেন যে ডায়াগনোসড বাই RK39 টেস্ট, এটা হচ্ছে অবশ্যই ট্রু, যে RK39 টেস্টের মাধ্যমে কিন্তু আমরা ডায়াগনোসিসটা করতে পারি, লাস্টের যে লাইনটাতে দেওয়া আছে। নেক্সট হচ্ছে যে নো সিস্টেমিক সিমটম, ঠিক আছে, এটি হচ্ছে অবশ্যই ট্রু, এক্ষেত্রে কিন্তু কোনো সিস্টেমিক সিমটম থাকে না। এছাড়া লাস্টে যে অকার্স ইন ইনফেক্টেড স্কিন, হ্যাঁ, যে আগে কোনো ধরনের ইনফেকশন হয়েছিল কালাজ্বরে, সেক্ষেত্রে এখানে কিন্তু ইনফেক্টেড স্কিন এটি হতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে অবশ্যই ট্রু, অ্যামাস্টিগট এখানে ফিমেল স্যান্ডফ্লাইতে থাকে না, এটা হচ্ছে হিউম্যান বডিতে চলে আসে, ফলস। অকার্স ইন ইনফেক্টেড স্কিন, ট্রু। ডায়াগনোসড বাই RK39 স্ট্রিপ টেস্ট, এটাও ট্রু, এবং নো সিস্টেমেটিক সিমটম, এটা হচ্ছে ট্রু হবে। রিগার্ডিং লেপ্রোসি, ঠিক আছে, এই যে এই কয়টা জিনিস আমরা এই বক্সটা দেখলেই সাধারণত আমাদের হয়ে যায়। যেমন আপনাদের সেল মেডিয়েটেড রিয়াকশন অকার্স ইন টিউবারকুলয়েড লেপ্রোসি। টিউবারকুলয়েড লেপ্রোসিতে আমরা জানি কি সেল মেডিয়েটেড রিয়াকশন হয়ে থাকে, আর ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড রিয়াকশন হয়ে থাকে ল্যাপারোমাটাস লেপ্রোসিতে। এছাড়া ইরাদেমা নোডিউসাম রিয়াকশন ইজ ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, ঠিক আছে। এটা যদি আমরা দেখি যে ইরাদেমা নোডিউসাম যে রিয়াকশন লেপ্রোজাম, এটা সাধারণত ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, তাহলে প্রথম দুইটা হচ্ছে কি ট্রু। HIV পেশেন্ট উইথ লেপ্রোসি ইজ ল্যাপারোমাটাস টাইপ, ঠিক আছে। HIV ইনফেকশন সাধারণত হচ্ছে যে ইসের ক্ষেত্রে যে লেপ্রোসি, এটা সাধারণত ল্যাপারোমাটাস লেপ্রোসি হয়ে থাকে। আইরাইটিস এবং অর্কাইটিস ইন ল্যাপার রিয়াকশন টাইপ 1, এটা হচ্ছে ল্যাপার রিয়াকশন টাইপ 2-তে হয়ে থাকে, এবং টিউবারকুলয়েড টাইপ ইজ হচ্ছে যে প্রোগ্রেসিভ, হ্যাঁ, এটাও কিন্তু আসলে ফলস, ঠিক আছে। টিউবারকুলয়েড টাইপ যেটা হচ্ছে এখানে যদি আমরা দেখাই আপনাদেরকে, এটা কিন্তু মানে ন্যাচারাল হিস্ট্রিটা সেলফ ফিলিং, কিন্তু ল্যাপারোমাটাস লেপ্রোসি যেটা, এটা কিন্তু আসলে প্রোগ্রেসিভ হয়ে থাকে। তাহলে আরেকবার যদি বলি, সেল মেডিয়েটেড রিয়াকশন অকার্স ইন টিউবারকুলয়েড টাইপ, না, এটা হচ্ছে অবশ্যই টিউবারকুলয়েড টাইপে হচ্ছে সেল মেডিয়েটেড রিয়াকশন হয়ে থাকে, আর ল্যাপারোমাটাসে কী হবে, ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, হ্যাঁ। ইরাথেমা নোডিউসাম লেপ্রোজাম ইজ ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, অবশ্যই এখানে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, আর ল্যাপার রিয়াকশন টাইপ 1 হচ্ছে সেল মেডিয়েটেড গেল। HIV পেশেন্ট উইথ লেপ্রোসিস ল্যাপারোমাটাস টাইপ, অবশ্যই ট্রু। আইরাইটিস অর্কাইটিস মে অকার ইন ল্যাপার রিয়াকশন টাইপ 1, এটা হচ্ছে আইরাইটিস অর্কাইটিসটা সাধারণত ল্যাপার রিয়াকশন টাইপ 2 বা ইরাথেমা নোডিউসাম লেপ্রোজামে হয়ে থাকে। এছাড়া টিউবারকুলয়েড টাইপ ইজ ইউজুয়ালি প্রোগ্রেসিভ, না, টিউবারকুলয়েড টাইপটা হচ্ছে সেলফ ফিলিং, কিন্তু ল্যাপারোমাটাস টাইপটা হচ্ছে প্রোগ্রেসিভ হয়ে থাকে। তাহলে প্রথম তিনটা হচ্ছে ট্রু, লাস্টের দুইটা হবে ফলস। নেক্সট আমরা চলে আসি যে র্যামজে হান্ট সিনড্রোমের ক্ষেত্রে কোনটা কোনটা আমরা ট্রু পাবো আর কোনটা কোনটা ফলস পাবো, ঠিক আছে। এটা হচ্ছে হার্পিস জোস্টার ওটিকাস। এখানে আমাদের বেশ কিছু তথ্য যেমন দেওয়া আছে যে র্যামজে হান্ট সিনড্রোম কিন্তু হার্পিস জোস্টার ওটিকাস করে থাকে, এবং ইনভলভমেন্ট অফ জেনিকুলেট গ্যাংলিয়ন, এক্ষেত্রে জেনিকুলেট গ্যাংলিয়নের ইনভলভমেন্ট থাকে গেল। ইপসিলেটার র্যাশ ইন এক্সটার্নাল অডিটরি ক্যানাল, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানালে ইপসিলেটারাল র্যাশ পাবো, তিনটা গেল। কন্ট্রোলেটার লস অফ টেস্ট, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু লসটাও টেস্ট লসটাও হয়ে থাকে ইপসিলেটারাল, এবং লাস্টটা হচ্ছে কজ বাই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা হচ্ছে ফলস, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিসেলা জস্টার ভাইরাস দ্বারা হয়ে থাকে। তাহলে আমরা যদি এখান থেকে পড়ি যে হার্পিস জস্টার অটিকাস যেমন করতে পারে, নাম্বার 1 এটা ট্রু। ইনভলভমেন্ট অফ জেনিকুলেট গ্যাংলিয়ন, এক্ষেত্রে আমরা এটাও পাচ্ছি, এটা কিন্তু জেনিকুলেট গ্যাংলিয়নকে এফেক্ট করে থাকে, ঠিক আছে, এবং আলটিমেটলি কিন্তু এটি কি ফেশিয়াল পালসি করতে পারে, হ্যাঁ। দেন হচ্ছে ইপসিলেটারাল র্যাশ ইন এক্সটার্নাল অডিটরি ক্যানাল, ট্রু, কিন্তু কন্ট্রোলেটারাল লস অফ টেস্ট, এটা ফলস, এটা কি ইপসিলেটারাল লস অফ টেস্ট হয়ে থাকে, এবং কজড বাই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ফলস।
নেক্সট আমরা যদি চলে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইনফেকশন ট্রান্সমিটেড বাই মসকিটো, এই যে বক্সে দেওয়া আছে যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া, ফাইলেরিয়াসিস, টুলারেমিয়া, এগুলো হচ্ছে যে মসকিটো বাইট থাকে হয়ে থাকে। হ্যাঁ, তাহলে ম্যালেরিয়া, চিকনগুনিয়া এবং টুলারেমিয়া এগুলো হচ্ছে এখানে ট্রু হবে। এবং হচ্ছে এছাড়া কোনটা কিসের দ্বারা হয়, যে ম্যালেরিয়া যে ফিমেল অ্যানোফিলিস দ্বারা হয়ে থাকে, তারপর হচ্ছে যে চিকনগুনিয়া হচ্ছে অ্যাডিস দ্বারা হয়ে থাকে। 3 নাম্বারটা হচ্ছে যেমন ফাইলেরিয়া, এটা হচ্ছে কিউলেক্স মসকিটো দ্বারা হয়ে থাকে। 4 নাম্বারটা টুলারেমিয়া, এটা ফলস, এবং আফ্রিকান ট্রাইপোনোসোমিয়াসিস এটা কিন্তু হচ্ছে যে ট্রাইপোনোসোমিয়া ক্রুজি দ্বারা হয়ে থাকে। এখানে একটা জিনিস বলার আছে যে এই যে ডি নাম্বার অপশনটা সেটা কিন্তু ফলস দেওয়া আছে, কিন্তু মসকিটো বাইট থেকে কিন্তু টুলারেমিয়া হতে পারে। এটা একটু আপনারা কারেকশন করে লিখে রাখবেন যে টুলারেমিয়া এটাও কিন্তু এখানে ট্রু হবে। তাহলে ম্যালেরিয়া ট্রু, চিকনগুনিয়া ট্রু, ফাইলেরিয়া ট্রু, টুলারেমিয়া ট্রু এবং আফ্রিকান ট্রাইপোনোসোমিয়াসিস এটা কিন্তু হচ্ছে ফলস হবে। আফ্রিকান ট্রাইপোনোসোমিয়াসিস হয়ে থাকে সেটসি ফ্লাই বাইট দ্বারা। হ্যাঁ, আর হচ্ছে কোনটা কোন ধরনের মসকিটো দ্বারা হচ্ছে এটা একটু আপনারা জাস্ট পয়েন্ট আউট করে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 7 দিন, এটা ট্রু। তারপর হচ্ছে যে IgM পজিটিভ ইন ব্লাড ইন 3 days, না এটা হচ্ছে ফলস। এটা হচ্ছে NS1 পজিটিভ হয়ে থাকে ফার্স্ট 3 ডেতে, দেন হচ্ছে আফটার 5 days বা 5 to 7 ডেতে কিন্তু IgMটা পজিটিভ হয়ে থাকে। গ্লুকোকর্টিকয়েড হ্যাভ রোল ইন ট্রিটমেন্ট, না ডেঙ্গুর ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েডের কিন্তু কোনো রোল নেই, কিন্তু রিসেন্ট গাইডলাইনে বলছে যে কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া থাকলে কিন্তু সেটি ভালো রেসপন্স করে থাকে। অ্যাডিস অ্যালবপটিকাস ইজ দ্য কজিটিভ এজেন্ট, ট্রু। এবং ন্যারো পালস প্রেশার অকার্স ইন ডেঙ্গু শক সিনড্রোম, অবশ্যই ট্রু। পালস প্রেশার যদি একটু কমে যায় 20 বা হচ্ছে এর চাইতেও কমে আসে, তখন কিন্তু এটি খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন, এবং সেক্ষেত্রে কিন্তু এটি ডেঙ্গু শক সিনড্রোমের দিকে যাচ্ছে, সেটি মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 7 দিন, ট্রু। IgM পজিটিভ হতে পারে 3 দিনে, না NS1টা পজিটিভ হয়ে থাকে। গ্লুকোকর্টিকয়েডের কোনো রোল নেই। অ্যাডিস অ্যালবপটিকাস পজিটিভ এজেন্ট, ট্রু। এবং হচ্ছে ন্যারো পালস প্রেশার এটি ডেঙ্গু শক সিনড্রোম ইন্ডিকেট করে থাকে, এটা হচ্ছে ট্রু। আচ্ছা, হোয়াট আর দ্য ভাইরাস কজিং হচ্ছে হেমোরেজিক র্যাশ। হেমোরেজিক র্যাশের ভিতরে আমরা একটা করে জাস্ট দেখিয়ে যাই। ইবোলা ভাইরাস হচ্ছে সাধারণত ইরাথেমাটাস বা হচ্ছে পেটিকিয়াল র্যাশ করে থাকে। নাম্বার বি, এটা হচ্ছে মার্কবার্গ ভাইরাস, এটা হচ্ছে ইরাথেমাটাস আর পেটিকিয়াল র্যাশ এটাও করে থাকে, ঠিক আছে। সি নাম্বার, ডেঙ্গু ভাইরাস কিন্তু ম্যাকুলোপ্যাপুলার র্যাশ করতে পারে, এটাও ফলস। 4 নাম্বার ভ্যাকসিনিয়া সাধারণত পেটিক্যাল র্যাশ করে থাকে, এবং কক্সাকি ভাইরাস এটি হচ্ছে ভেসিকুলার র্যাশ করে থাকে। আলটিমেটলি সবগুলোই কিন্তু হচ্ছে ফলস। তাহলে কোনটা কোন ধরনের র্যাশ করে থাকে এটা যদি আপনারা পড়েন, তাহলে এই সব ডিজিজ থেকে যদি আপনাদের কোনো ধরনের কোনো মানে হচ্ছে ডায়াগনোসিস আসে, সেটা কিন্তু আপনারা ইজিলি পারবেন। তাহলে ইবোলা ভাইরাস কোন ধরনের র্যাশ করবে, এটা হচ্ছে ইরাথেমাটাস বা পেটিক্যাল র্যাশ, সেম এজ যেমন হচ্ছে মার্বার্গ ভাইরাস, এটাও কিন্তু ইরাথেমাটাস বা পেটিক্যাল র্যাশ করে থাকে। নাম্বার সি, ডেঙ্গু ভাইরাস হচ্ছে যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ করতে পারে। ভ্যাকসিনিয়া ভাইরাসও হেমোরেজিক র্যাশ করে না, এবং হচ্ছে কক্সাকি ভাইরাস হচ্ছে এটা ভেসিকুলার র্যাশ করে থাকে। রিগার্ডিং ল্যাপ্রা রিয়াকশন টাইপ 1, ল্যাপ্রা 1 ইজ ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, ল্যাপ্রা 1 হচ্ছে কিন্তু সেল মেডিয়েটেড, ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হচ্ছে ল্যাপ্রা রিয়াকশন টাইপ 2। নাম্বার 2, সোলেন স্কিন লেশন করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আসলে সোলেন স্কিন লেশন করতে পারে। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার যদি দেখেন যে পেইনফুল টেন্ডার নার্ভ যেমন আছে, লস অফ ফাংশন থাকবে, এবং হচ্ছে সোলেন স্কিন লেশন এবং নিউ স্কিন লেশন হতে পারে। পেইনফুল টেন্ডার নার্ভ অবশ্যই টু, এক্ষেত্রে কিন্তু যে পেইনফুল টেন্ডার নার্ভ আমরা পেয়ে থাকি। নাম্বার 3, ল্যাপ্রা 2 ইজ মোর এক্সটেন্সিভ ইন ইনফ্লামেশন দেন ল্যাপ্রা 1, অবশ্যই টু। এই যে দেখেন যে ক্লিনিক্যাল ফিচার বা হচ্ছে ইনফ্লামেটরি ফিচারের ক্ষেত্রে ল্যাপ্রা রিয়াকশন টাইপ 2 এর অনেক ধরনের যে ইনফ্লামেটরি মার্কার আছে। হ্যাঁ, যে ক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট কয়েকটা, যেমন পেইনফুল টেন্ডার নার্ভ বা হচ্ছে কোনো স্কিন নিউ স্কিন লেশন বা সোলেন স্কিন লেশন থাকতে পারে। হ্যাঁ, লিম্ফেডেনাইটিস ইজ মোর কমন, লিম্ফেডেনাইটিস মোর কমন থাকে হচ্ছে ল্যাপ্রা রিয়াকশন টাইপ 2-তে। তাহলে আমাদের এখানে ট্রু কোনটা হবে, যে ল্যাপ্রা 1 ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, না এটা হচ্ছে সেল মেডিয়েটেড। সোলেন স্কিন লেশন থাকবে ট্রু। পেইনফুল টেন্ডার নার্ভ এটাও ট্রু। ল্যাপ্রা 2 ইজ মোর এক্সটেন্সিভ, এটা ট্রু। এবং হচ্ছে লিম্ফেডেনাইটিস এটা থাকে মূলত ল্যাপ্রা আপনার হচ্ছে 2-তে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা তাহলে এখানেই সমাপ্ত করছি, এবং আজকে এখানে আমরা মোটামুটি আপনাদেরকে 30 থেকে 35টি যে কোয়েশ্চেন দেখালাম, যে এই টাইপের বা এই ভ্যারাইটিসগুলো থেকে কিন্তু আমাদের FCPS পার্ট 1 পরীক্ষাতে এই চ্যাপ্টারটি থেকে প্রশ্ন আসে, এবং MCQ বেস যে প্রশ্নগুলো এগুলো একটু মানে হচ্ছে অনেকটা আপনাদেরকে বুঝে শুনে অ্যান্সার করতে হবে, কিন্তু SBA-গুলো কিন্তু ক্লিন কাট প্রশ্নই অনেকটা বেশি থাকে এই চ্যাপ্টার থেকে। এবং আজকের এই যে আমরা চ্যাপ্টারটি আলোচনা করলাম, এখান থেকে মোটামুটি এই টপিকগুলো বা হচ্ছে এই ধাঁচে যদি আপনারা পড়াশোনা করতে পারেন, মূলত যেভাবে যেটা বললাম আপনারা এই স্টাইলটা ধরেই পড়াশোনা করবেন, তাহলে আপনাদের কোয়েশ্চেনগুলো ধরতে অনেকটা ইজি হবে, এবং আপনারা আশা করা যায় যে 8টা প্রশ্ন আসবে, 8 2 16 মার্ক কিন্তু ইজিলি এই চ্যাপ্টার থেকে আপনারা তুলে আনতে পারবেন, ঠিক আছে। সো আর কথা না বাড়িয়ে আজকে আমরা এখানেই শেষ করি, এবং হয়তো বা নেক্সট আর অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।